This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। বেঙ্গল ব্রেকিং নিয়ে আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, আজকে সারাদিন বেশ ঘটনাবহুল ছিল না? অবশ্যই ভীষণ ঘটনাবহুল একটা দিন। যেমন ধরো, কলকাতার এক জায়গায় গুলি চলছে, তো আরেক প্রান্তে ছুরি হাতে মেট্রোয় ছাত্ররা। খুনি হয়ে গেল এক ছাত্র। দিনভর এসব দেখার পর সন্ধে এই মুহূর্তে চায়ের পেয়ালা হাতে আপনি হয়তো জমিয়ে খবর দেখতে বসেছেন। সারাদিন কি কি হলো, অনেক ঘটনা ঘটেছে শুনতে পাচ্ছেন, কানে এসছে, কানাঘুষো শুনেছেন, বা হয়তো অফিস থেকে বাড়ি ফেরার পথে মোবাইল স্ক্রল করতে করতে এক দুটো রিলসও দেখে ফেলেছে। তো যে চা আপনাকে মেজাজ এনে দিচ্ছে খবরটা জমিয়ে বসে দেখার, সেই চায়ের বাগান যে শুকোচ্ছে, আমরা খবর রাখি। বেঙ্গল ব্রেকিংয়ে আজকের বিশেষ এক প্রতিবেদন দিয়ে শুরু করব, অভিশপ্ত বাগান। এক রাতে 3টে চা বাগানে তালা পড়ল। 3টে চা বাগান, তাও বিনা নোটিসে। মানে আগে থেকে গন্ডগোল চলছিল, সমস্যা চলছিল, মালিক পক্ষ যাবে যাবে করছিল, এরকম কিচ্ছু না, স্রেফ বিনা নোটিসে। সকালবেলা মানে কালকেও কাজ করে গেছেন, আজ সকালে গিয়ে দেখছেন বাগান বন্ধ। আর সেটা মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ ছাড়ার কয়েক ঘন্টা পর। মানে কাল মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ ছেড়েছেন আর আজ সকালে বাগানে তালা। পেটের ভাত আসবে কিভাবে এই পুজোর মুখে? আপনি নিশ্চয়ই এই মুহূর্তে ছেলে মেয়ে স্ত্রী সপরিবারে পুজোর বাজার করতে যাওয়ার কথা ভাবছেন। পুজোর বাজার ওদের কাছে এখন বিলাসিতা। ওদের এখন পেটের বাজার, রোজকার পেটের বাজারটা কিভাবে হবে সেটা ওরা থই পাচ্ছেন না ভেবে। চোটে লাল কয়েকশো শ্রমিক। যে তল্লাটের চা বিশ্ব বিখ্যাত, সেখানকার এই অবস্থা দেখে গেলেন বিদেশি নাগরিকরাও। কয়েকদিন পরে দুর্গাপুজো, তারপর দীপাবলি, উৎসবের সময় নিকষ অন্ধকার নেমে এলো চা শ্রমিক এবং তাদের পরিবারের জীবনে। কয়েক ঘন্টার মধ্যে ডুয়ার্সে পরপর বাগানে তালা পড়ল। একটি চামুরচি চা বাগান, পরেরটা রেড ব্যাংক, আর তারপর সুরেন্দ্রনগর চা বাগানে। আচমকাই বেকার হয়ে গেলেন কয়েকশো শ্রমিক। বাংলাদেশে কেয়ারটেকার আছে, ও ফোন করে বললো কোনো সাহেব নেই, সাহেবরা সব চলে গেছে, আমি একা বাংলাদেশে আছি। আজকে রাজনীতি চিঠি দিয়ে যাবো। হ্যাঁ, পেমেন্ট নাই, পেমেন্ট হয়েছে 2 সপ্তাহ পেমেন্ট হয়ে গেছে, আগে তো 3 মাসের পেমেন্ট নেই। হ্যাঁ, 6 মাস ধরে সাবস্ক্রাইবটার পেমেন্ট নেই। হ্যাঁ, মানুষের তো একটা সবজি একটা সীমা আছে। চিচিং ফাঁক চিচিং বন্ধ। চা বাগানে বছর ভরের গল্প অনেকটা এরকম। বন্ধ হয় খোলে, তবে কেউ গুপ্তধন পায় না। কিছুদিন চলে, আবার ওই রোজকার পেট ভাতটুকুও বন্ধ। জলপাইগুড়ির আমবাড়ি চা বাগানে যেমন হয়েছিল, জুলাইয়ের শুরুতেই ঝাঁপ ফেলে যায়, আর তারপর ডুয়ার্সের লাইন দিয়ে এবার আবার চা বাগানে তালা পড়ল। লাইনে নাকি আরও কয়েকটা চা বাগান আছে। যেসব বাগান ধুঁকছে তার মধ্যে রয়েছে বানারহাট, কারবালা চা বাগান, সোনাহাটি চা বাগান এবং নিউ ডুয়ার্স চা বাগান। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বাগানগুলো সব, এই যে 4টে চা বাগানের নাম বললাম, ধুঁকছে, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এগুলো সব কিন্তু কেন্দ্রীয় সরকারের অধিগ্রহণ করা। মানে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে এই বাগানগুলো অধিগ্রহণ করা হয়েছিল যে কেন্দ্রের হাতে গেলে এবার বাগানের সব সমস্যা মিটে যাবে। কোথাও মজুরি ঠিক মতো মিলছে না এই 4টে বাগানের, তো কোথাও অন্য কোনো সমস্যা। ডুয়ার্সের চা মহল্লায় দুর্দশার ছবি বারবার তুলে ধরেছে TV9 বাংলা। তারা ঠিক মতো মজুরি পান না, বাড়ির ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হন, দুষ্ট চক্রের খপ্পরে পড়েন বলে অভিযোগ। অনেক মেয়েকে তো পাচার হয়ে যেতে হয়। সামান্য কিছু টাকা, সামান্য একটা চাকরি, সেই চাকরি আদৌ আছে না চাকরির নাম করে কোথাও পাচার করে দেওয়া হচ্ছে শিলিগুড়ি থেকে ঝাড়খণ্ড হয়ে তামিলনাড়ু, বেঙ্গালুরু অথবা দেশের বাইরে, অনেক সময় টেরও পাওয়া যায় না। গত কয়েক মাস আপনাদের খেয়াল থাকবে উত্তরবঙ্গে একের পর এক নারী পাচার চক্রের ছবিও আমরা তুলে ধরেছি। সবই এই বন্ধ চা বাগান অথবা ধুঁকতে থাকা চা বাগান এলাকার মেয়েদেরকে খপ্পরে আনবার জন্য এবং পাচার করার জন্য। অথচ বারবার এই মানুষগুলোর ভালো করার দাবি করেন সবাই। इसमें जहां भी चाय बागान है, उनमें से सबसे बुरा हाल बंगाल के चाय बागानों का है।
टीएमसी का छोटे से छोटा नेता भी बड़े बड़े बंगलों में रहता है। আলিপুরদুয়ার জেলায় 8টি, জলপাইগুড়ি জেলায় 7টি চা বাগান খোলা হয়েছে। এর আগেও 59টি চা বাগান আমরা খুলেছি। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা হয়েছে। এছাড়াও বিনামূল্যে রেশন। কেন্দ্র আর রাজ্যের এত আশ্বাস, পাশে থাকার রীতিমতো প্রতিযোগিতা, অথচ হাড় ভাঙা খাটুনির পর চা শ্রমিকরা কত পান জানেন? শুনবেন। বড় বাগানের ক্ষেত্রে দৈনিক মজুরি 250 টাকা। ঠিক শুনছেন, 250। 100 দিনের কাজ করলে আর কাউকে কাটমানি না দিলে এর দ্বিগুণ বা 3 গুণের কাছাকাছি টাকাও কোনো কোনো রাজ্যে পাওয়া যায়। আর ছোট বাগান হলে আরও কম, দিনের শেষে খুব বেশি হলে 200 টাকা। এ তো গেল মজুরি, দেনা পাওনার কথা। রাজ্য সরকারের কয়েকটি তথ্য আপনাদের বলি। উত্তরবঙ্গের চা বাগান 285টা, চা শ্রমিকের সংখ্যা 2,90,000, মানে প্রায় 3 লক্ষ শ্রমিক। এবার রাজ্য সরকার চা শ্রমিকদের জন্য বোনাস ঘোষণা করেছেন 20%। আর এখান থেকেই এবারের যত গোলমালের সূত্রপাত। না না, সরকার তো বোনাস ঘোষণা করে কোনো অন্যায় করেননি, একটি ন্যায় কাজ করেছে। কিন্তু বলছিলাম না, ওই যে চিচিং ফাঁক, চিচিং বন্ধ, কেউ গুপ্তধন পায় না, শুধু মাঝে মানে এই পুজোর সময়টায়, ঠিক পুজোর আগে রহস্যজনকভাবে চা বাগান বন্ধ হতে থাকে। সে তালিকায় জুড়ে গেল আরও 3টে বাগানের নাম। কারণটা কি জানেন? এই পুজো এলে উপহার নয়, যেন ধোঁকা খাওয়া থাকে অপেক্ষা করে শ্রমিকদের ভাগ্যে। পুজোর মুখে বোনাস না দিয়ে মালিক কর্তৃপক্ষ গা ঢাকা দেওয়ায় রীতিমতো দিশেহারা বাগান শ্রমিকরা। প্রতিবার এই ধরনের কোনো না কোনো বাগানে বাগান কর্তৃপক্ষ পুজোর মুখে বাগান ছেড়ে চলে যায়, আর যার ফলে সমস্যায় পড়তে হয় শ্রমিকদের। তাই বাগান খোলার দাবিতে এবং বকেয়া মজুরি বোনাসের দাবিতে রাস্তা অবরোধে সামিল হয়েছেন তারা। তার মানে বুঝতে পারছেন, এই চা বাগান বন্ধের আসলে কোনো কারণ নেই। ওই যে বললাম রাতারাতি বন্ধ, যেগুলো ধুঁকছে সেগুলোর মধ্যে কোনো একটা বন্ধ হলে তাও না হয় একটা ব্যাখ্যা পাওয়া যেত। কিন্তু এসব কিচ্ছু না, আসল লক্ষ্য হচ্ছে বোনাসটা, পুজোর আগে বোনাসটা স্রেফ মেরে দেওয়া। পুজো এলে উপহার নয়, বললাম যে ধোঁকা খাওয়া যেন অপেক্ষা করে ওদের জন্য। সহ্যের বাঁধ এবার ভেঙে গিয়েছে মানুষগুলো। আমাদের বাগান খুলে দিচ্ছে, আমরা মানে খুশি ছিলাম যে বাগানটা চলতেছে, চলুক, আমরাও চাই চলুক। কিন্তু যে মাঝখানে যে এরকম হচ্ছে যে এখন মালিক বলতেছে আমার কাছে টাকা নাই, দিতে পারবো না, এরকম কি কথা? মানে বোনাসের মুখেই বন্ধ, বোনাসের মুখেই বন্ধ। আমাদের দুটা পেমেন্ট বাকি আছে, গেল বছর 10 মাসের পেমেন্ট বাকি আছে, বছরের ছুটি পয়সা পাওয়ানো আছে, প্লাস বোনাস পাওয়ানো আছে। 4 বছর ধরে আমাদের কি হলো? গরম চায়ের কাপ নিয়ে বসেছিলেন, মানুষের চোখ দিয়ে পড়া টপ টপ করে জলে একটু ঠান্ডা হয়ে গেল না? চায়ের মেজাজটা খারাপ করে দিলাম। কি জানেন, ওদের মেজাজ, ওদের দিনলিপিটা আরও খারাপ। এই পুজোর পর জানেন তো বাগানগুলো খুলে যাবে ওই চিচিং ফাঁক আর চিচিং বন্ধের নিয়মে। এবার চিচিং ফাঁক হবে, তবে তখন আর বোনাস দেওয়ার দায় থাকবে না। আর বোনাস দিন বলে মালিকদের কাছে গিয়ে জোর করে সারা বছর, বিশেষ করে ভোটের সময় যারা এদের জন্য এত ভাবেন, চিন্তা করেন, তাদের কারোর টিকিটিও খুঁজে পাওয়া যাবে না। অধিকাংশ চা বাগানে এখন পাতা তোলা প্রায় শেষ। মানে সোজা কথায় মালিকের কোনো কাজ জমে নেই, মালিকের মুনাফার কোনো কিছু বাকি নেই। গাছের পরিচর্যার সময়টা এই ফাঁকে তালাটা মেরে দিলে বোনাসের অনেকগুলো টাকা তো বেঁচে গেল, তাই না? এরকম কিছু অসাধু মালিক আছে ইন্ডাস্ট্রির মধ্যে, ওদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। এবং মালিক যেভাবে কিছু মালিক লেবারকে অসহায় করে চলে যাচ্ছে এবং গভর্নমেন্টকে বদনাম করার যে সাজিশ করছে, ওইসব মালিকগুলোকে চিহ্নিত করে তাদের উপর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার মানে কে কাকে বদনাম করছে রাজনীতির ওই আকচাকচিটুকু বাদ দিলে সত্যি একটা দুষ্ট চক্র আছে, সেটা মানছেন ইউনিয়ন নেতারা। সেই চক্র ধরেন না কেন? চা শ্রমিকরা দেখছেন পিএফ এর টাকা ঠিক মতো মিলছে না, ঠিক পুজোর আগে বাগানে ঝাঁপ ফেলা হচ্ছে। বিহিত চেয়ে ক্ষুব্ধ চা শ্রমিকরা অবরোধ করেন আজকে ভুটানগামী পথ। আটকে পড়েন দেশ বিদেশের পর্যটকরা। দেখে গেলেন এদেশে 200-250 টাকা দৈনিক মজুরির চা বাগানে কাজ করা শ্রমিকরাও রাতারাতি এসে দেখেন বাগান বন্ধ। সদ্য উত্তরবঙ্গ থেকে ফিরেছেন মুখ্যমন্ত্রী, তারই মধ্যে এই অবস্থা। খুব বাড়ছে চা শ্রমিকদের। বানারহাটে তার আঁচ টের পেয়েছেন পুলিশ এবং প্রশাসনের কর্তারা। পড়শি রাজ্য অসমেও চা বাগান এলাকার মানুষজন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পথে নেমেছেন। এখানেও পুজোর মুখে কাজ হারিয়ে পথে নামতে হলো 3টে চা বাগানের কয়েকশো শ্রমিককে। 2026-এ অসম আর বাংলায় বিধানসভার ভোট। ওই যে আমরা বলি টার্গেট 26,
তাতে এই সমস্ত ইস্যু ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে সেটা নিয়ে কৌতূহল আছে বটে আপনার, আমাদের নেই। কারণ আমরা জানি আবার প্রতিশ্রুতি আসবে, আর মুখ্যমন্ত্রী তো নিজের মুখেই বলেছেন এ রাজ্যে প্রতিশ্রুতি মানে প্রতারণা। এবার জলপাইগুড়ি থেকে আস্তে আস্তে একটু দক্ষিণবঙ্গের দিকে নামি, মাঝখানে মালদা পড়ছে। সেই মালদায় আবার অন্যরকম চক্র চলছে রতুয়ায়। 60 বছর বয়সের আগেই অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকে গেছে, পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে বিধবা ভাতা। একই গ্রামে একের পর এক জালিয়াতি, কাকতালীয়। অভিযোগ দায়ের হতে বেপাত্তা গ্রাহক সেবা কেন্দ্রের মালিক। কিন্তু কেন? অবশ্যই কোথাও কিছু ঘটত রয়েছে, দেখুন। 30-এর কোঠায় বার্ধক্য আসতে ঢের দেরি, কিন্তু অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা আসে নিয়ম করে। পুরুষ, কিন্তু অ্যাকাউন্টে বিধবা ভাতা। আর টাকা ঢুকতে যেটুকু সময়, সঙ্গে সঙ্গেই হাওয়া। মালদার রতুয়ায় লক্ষ লক্ষ টাকার ভাতা দুর্নীতি। রতুয়ার মাগুরার বাসিন্দা বছর 36-এর রেজিনা বিবি। তার নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেটাই নাকি তিনি জানেন না, আর সেই অ্যাকাউন্টেই 40 মাস ধরে ঢোকে বার্ধক্য ভাতার টাকা। ফিঙ্গার শুধু নিয়েছে, তারপরে আমাকে বলছে যে আমি টাকা ঢোকালছি, আমি টাকা উঠে নিয়েছি। আপনি কি বয়স্ক ভাতা পাবেন এখন? না স্যার, আমি পাবো না। কত টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে? 40। আচ্ছা, তারপর সেই টাকা কি করলো? সেই টাকা ও ফোনপে থেকে ট্রান্সফার করে নিল। ওই গ্রামের আরেক বাসিন্দা আব্দুল বারি, পুরুষ হলেও তার অ্যাকাউন্টে ঢোকে বিধবা ভাতা। আধার কার্ড ঠিক করতে গেছিলাম, আমার ডকুমেন্টস নিয়ে জালিয়াতিভাবে অ্যাকাউন্ট খুলে দেয়। যখন টাকাটা ঢোকার টাইম হচ্ছে, মোবাইলটা নিল আমাকে। আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, বলছে যে তোমার ইয়াতে অনলাইনে ইটা আধার কার্ডটা এসছে কিনা একটু দেখ। তারপরে মোবাইলটা নিল, ও কি করলো, করার পরে আমাকে দিয়ে দিল। টোটাল আমি হিসাব করে দেখছি মানে 1,11,000 টাকা। আধার কার্ড সংশোধনের নামে নথি জালিয়াতি করে সরকারি ভাতা আত্মসাতের গুরুতর অভিযোগ। উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতেই সেই টাকা ইউপিআই এর মাধ্যমে অন্যের অ্যাকাউন্টে। কিন্তু এই গ্রামে এত জালিয়াতি হচ্ছে কিভাবে? স্থানীয়রা বলছেন এর নেপথ্যে গ্রামেরই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক জাকির শরীফ। অভিযোগ, স্থানীয়দের আধার কার্ড তৈরি ও সংশোধনের নাম করে দীর্ঘদিন ধরে এই প্রতারণার কারবার চালাচ্ছেন তিনি। তাতে মদত দিচ্ছে শাসক নেতারা। এখানে অনলাইনে কাজ করে, কাউরি ধরলে আধার কার্ড কোনো নাম টাম কারেকশন করার জন্য, মানে ভুল টুল করার জন্য সংশোধন করে। আর যারা মূর্খ আছে তাদের তো জানে না কিছু, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওটিপি নিয়ে কিন্তু ফেক অ্যাকাউন্ট করে নেয়। বড় নেতা থেকে বড় ওপর মহল পর্যন্ত ওইগুলো কানেকশন করে। এই জালিয়াতির যে মূল পান্ডা সেই জাকির শরীফের গ্রাহক সেবা কেন্দ্র হচ্ছে এইটা। গ্রামের মানুষরা বলছেন তিনি নাকি বডিগার্ড নিয়ে ঘোরেন, কয়েকজন বডিগার্ড নিয়ে ঘোরেন। একটি গ্রাহক সেবা কেন্দ্র করে এত টাকা কিভাবে আসে? তৃণমূল কংগ্রেসের আমলে এ ধরনের যতগুলি সরকারি স্কিম চলে, এই ধরনের জালিয়াতি হয়। এই ব্যবস্থার বদলের জন্যই তৃণমূলের বিসর্জন, বিজেপির আগমন প্রয়োজন। জালিয়াতি তো সব জায়গায় রয়েছে, আর জালিয়াতি তারা করছে। সরকার খুব স্ট্রিক্ট, এরকম ভাতা নিয়ে যারা এসব জালিয়াতি করছে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বিরুদ্ধে এফআইআর করেছেন রতুয়া 2-এর বিডিও। সামনে গ্রাহক সেবা কেন্দ্র, প্রতারণার পিছনে কি তাহলে অন্য কেউ যুক্ত? তদন্তকারীদের সামনে অনেক চ্যালেঞ্জ। শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, সারাদিনে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তো না দেখালেই নয়, কারণ ভর দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে প্রকাশ্যে একেবারে রক্তারক্তি ঘটনা ঘটে গেল। একটা বাচ্চা ছেলে খুন হয়ে গেল, ক্লাস 11-এর ছাত্র। বুঝতে পারছেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, এবং তার পাশাপাশি প্রশ্ন উঠছে ক্লাস 11-এর ছাত্রের হাতে ছুরি এলো এবং সেটা সে চালিয়েও দিল, এবং যার জন্য একটা বাচ্চার মৃত্যু পর্যন্ত হলো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে রয়েছেন সহকর্মী কৌস্তব। সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টা অবশ্যই থাকছে, কিন্তু দিনে দুপুরে প্রকাশ্যে এভাবে ছুরি, একে অপরকে ছুরি মারছে, এটাও তো মানে ভাবা যায় না। লোকজন তো ছিল, কেউ কোনো রকম বাধা পর্যন্ত দিল না। দেখো, ভর দুপুরবেলা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন জনবহুল মেট্রো স্টেশন, ব্যস্ততম মেট্রো স্টেশন। সেই মেট্রো স্টেশনে ভর দুপুরবেলা ঠিক এখানে টিকিট কাউন্টারের পাশে বন্ধ যে টিকিট কাউন্টার রয়েছে 6-7-8, তার সামনে রক্তারক্তি কাণ্ড। এক ছাত্র আরেক ছাত্রকে ছুরি দিয়ে মারলো রক্তাক্ত অবস্থায়। সেই ছাত্রকে যখন নিয়ে যাওয়া হলো স্থানীয় যে হাসপাতালে, সাগর দত্ত হাসপাতালে, এবং সেখানে গিয়ে সেই ছাত্রকে মৃত বলে ঘোষণা করা হলো। এই মুহূর্তে কিন্তু ফরেন্সিক টিমের যে সদস্যরা আছেন তারা এসেছেন এবং এখানে এসে তারা নমুনা সংগ্রহ করছেন। এই মুহূর্তে জায়গাটাকে তুমি দেখতে পাচ্ছ যে প্লেস অফ অকারেন্স রয়েছে, সেটাকে কিন্তু এই মুহূর্তে
ঘটনার পরে কিন্তু এখানকার যে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং যে মেট্রো রেলের যে আরপিএফের যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটাকে ঘিরে দেয় এবং ফরেনসিক টিমের সদস্যরা এই মুহূর্তে কিন্তু নমুনা সংগ্রহ করছেন। এবং তোমাকে একটা জিনিস দেখাতে চাইবো শর্মিষ্ঠা, সেটা হচ্ছে যে জায়গাটা কিন্তু এই মুহূর্তে যেটা হাতিয়ার সেটা হচ্ছে এই সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ এই সিসিটিভি ক্যামেরায় কিন্তু এখন এই মুহূর্তে হাতিয়ার সেই ঘটনার। কারণ একদম যে ঘটনা, যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে প্লেস অফ অকারেন্স, সেখান থেকে কিন্তু এই জায়গায় যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেটা কিন্তু সরাসরি এখান দিয়ে দেখা যায়। এখন সেই ফুটেজ খতিয়ে দেখবেন পুলিশ আধিকারিকরা, তদন্তকারীরা সেই ফুটেজ খতিয়ে দেখবেন। তবে অবশ্যই নিরাপত্তা নিয়ে কৌস্তব, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং স্বাভাবিকভাবে এই যে দিনে দুপুরে এই ঘটনাটা ঘটে গেল, যারা প্রত্যেকদিন মেট্রোয় যাতায়াত করেন, যাদের মেট্রোয় দোকান পর্যন্ত আছে মেট্রো স্টেশনগুলোতে, তারা কিভাবে আতঙ্কে রয়েছেন, কি বলছেন তারা একবার শোনা যাক। আমরা তো এখনও আতঙ্ক আছি, আমরা দোকানদার ভয়ে যদি এখনও আতঙ্ক রয়েছি যে কী হয়ে এই ঘটনাটা ঘটলো। আমরা তো এখনও এত আরপিএফ ছিল, জিআরপি ছিল, কিন্তু কেউ কিছু করতে পারলো না। এইভাবে আমরা সুরক্ষিত নয় বাংলায়। আগামী দিনে আমরা যে বাংলায় বাস করছি আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আগামী দিনে বাংলায় থাকবো কিনা। কসবার গুলশান কলোনিতে গোলাপ কম, কাঁটা বেশি। আর কাঁটা শাসক দলের অস্বস্তির কাঁটা, আর লড়াই মধুর লড়াই। দেখুন, অস্ত্র হাতে শাসানি, অটো স্ট্যান্ডে লাঠি হাতে তাণ্ডব, অবাধে ভাঙচুর। খাস কলকাতায় অনুপ্রবেশকারীদের ডেরা হিসেবে যে এলাকার নাম সবার আগে আসে, সেই কসবার গুলশান কলোনি আবার হয়ে উঠল অগ্নিগর্ভ, যেন অপরাধীদের মুক্তাঞ্চল। এই সেই অংশ যেখানে প্রথমে বোম ফেলা হয়, তারপর কিন্তু আশেপাশে আরও প্রায় 4-5 জায়গায় বোম ফেলা হয়। তাহলে কি এলাকা দখল, নাকি নির্মাণ ব্যবসা, নাকি সিন্ডিকেটের লড়াই? এই প্রশ্নে কিন্তু রীতিমতো সন্দিহান এখানকার মানুষজন। অনুপ্রবেশের ঘাঁটিতে কেন এত গণ্ডগোল? স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, এলাকার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে মন্ত্রী তথা কসবার বিধায়ক জাবেদ খানের এলাকা দখলের লড়াইয়ের জের। বৃহস্পতিবার রাতে মন্ত্রীর অনুগামীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। বেছে বেছে হামলা হয় সুশান্ত ঘোষের অনুগামীদের বাড়িতে। ফিরোজের নাম দাবি করা হচ্ছে, নিশ্চয়ই ওদেরই ছেলে ছিল 100%। ঘটনার মাস্টারমাইন্ড তো ওই, আতঙ্ক করার জন্য তো মাস্টারমাইন্ড তো ওই করছে। আমি ইনলিগাল বিল্ডিং একটা ফটো আপলোড করেছিলাম, আমাদের মেয়র তা বলেছিলাম কি ইনলিগাল কাজ নতুন করে হবে না। আচ্ছা, আমি ফটো আপলোড করেছি বলে আমার পিছনে কন্ট্রাক্টর লোক লাগিয়ে দিয়েছে। অনুপ্রবেশ থেকে জলাজমি ভরাট করে বেআইনি নির্মাণ, কয়েক বর্গ কিলোমিটারে পরপর বহুতল। আর এই সমস্ত বেআইনি নির্মাণ ঘিরে গজিয়ে ওঠা সিন্ডিকেটের বিবাদী অপরাধের কারণ বলে অভিযোগ। আর সেখানেই বারবার জড়িয়ে যাচ্ছে তৃণমূলের দুই পক্ষের নাম। আমি ওইখানে যাই না, সুশান্ত দেখে ওটা, সুশান্ত বলতে পারবে। অন্য জায়গা কোনো জায়গা হচ্ছে না কসবার মধ্যে, শুধু 108-এর মধ্যে হচ্ছে। কি ব্যাপারটা খুঁজিয়ে দেখতে হবে। যেখানে টাকা উঠছে, ইললিগাল কাজ হচ্ছে, গুলশনে বেআইনি কাজ হতো, টাকা উঠতো, সেই টাকা তফসিয়ার লোকরা খেয়ে যেত এবং সেটা বন্ধ হয়ে যাওয়াতেই কিন্তু আক্রোশ থেকে এই ঘটনাগুলো ঘটছে। বিধায়ক এবং কাউন্সিলরের অনুগামীদের মধ্যে এই গুলশন কলোনির প্লট বিক্রি করা থেকে যাবতীয় অপকর্মের জন্য যে লড়াই চলছে, সেই লড়াই প্রকাশ্যে আসছে। গুলশন কলোনি মার্টিনপাড়ায় প্রায় 2 লক্ষ মানুষ বসবাস করলেও সেখানে ভোটারের সংখ্যা মাত্র 2800। গুলশন কলোনি আর দুষ্কর্মের ঘটনা যেন সমার্থক। ফেব্রুয়ারি 2022 প্রমোটিং বিবাদে গুলি চলার অভিযোগ ওঠে। জানুয়ারি 2022 নির্মীয়মান বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হয়। ডিসেম্বর 2021 গুলশান কলোনি থেকে গ্রেপ্তার কয়েকজন বাংলাদেশি যুবক। কলকাতার বাকি অংশের অপরাধের চালচিত্র ওঠানামা করলেও গুলশান কলোনি আছে গুলশান কলোনিতেই। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। সমুদ্র উপকূলে ভাঙন ও ভূমিক্ষয় আটকাতে বিশেষ উদ্যোগ। দীঘার ন্যায়কালী মন্দির থেকে মোহনার দিকে 10 হেক্টর জায়গা শুরু ম্যানগ্রোভ লাগানোর কাজ। মোট 30,000 ম্যানগ্রোভ চারা লাগানো হবে। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে দাবি বন দপ্তরের। টোটো চেপে শহরের অলিগলি ঘুরে গাঁজা পাচার, পিছু ধাওয়া করে মহিলাকে পাকড়াও স্পেশাল অপারেশন গ্রুপে। জলপাইগুড়ি শহরে 10 নম্বর ওয়ার্ড থেকে গ্রেপ্তার শিলিগুড়ির বাসিন্দা মাধবী কুণ্ডু। ধৃতের কাছ থেকে 20 কেজি গাঁজা উদ্ধার। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।